দর্শক হ্যাপিনিং পয়েন্টে আপনাদের স্বাগত জানাচ্ছি এবং আমাদের সঙ্গে তিনজন বিশিষ্ট অতিথি রয়েছেন এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা এই মুহূর্তে ঢাকায় ব্যস্ততম সময় পার করছেন। আমরা কিছুক্ষণ আগে খোঁজ নিচ্ছিলাম যে তিনি এই মুহূর্তে কোথায় রয়েছেন। আমরা যেখানে আছেন সরাসরি সম্পৃক্ত হব তার সঙ্গে, কিন্তু কেন কি কারণে এই বিশেষ তড়িঘড়ি সফর, আজকের রাত্রি তিনি থাকবেন, আগামীকাল দুপুরের নাগাদ তিনি নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা হবেন, কিন্তু এই মুহূর্তে কেন তড়িঘড়ি করে ভারতের এই সচিবকে আসতে হলো সেটি নিয়ে কিন্তু ভারতীয় গণমাধ্যমে নানান ধরনের খবর প্রচারিত হচ্ছে, প্রকাশিত হয়েছে। আমরা একটু জানবো, আমাদের সঙ্গে যারা আছেন তাদেরকে একটু পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সঙ্গে সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন স্যারকে আমরা অনেকদিন পর পেয়েছি। স্যার স্বাগত জানাচ্ছি। আমরা আন্তর্জাতিক বিশ্লেষক তারেক শামসুর রহমানকে পেয়েছি সিনিয়র সাংবাদিক অজয় দাশগুপ্তকে। একদম শুরুতে একজন সাংবাদিক হিসেবে তিনি খোঁজখবর রাখছেন। অজয় দাশগুপ্ত, আপনাকে দিয়ে শুরু করতে চাই। যেমনটা বলছিলাম যে বিশেষ করে অর্থাৎ তিনটি পরপর ক্যাবিনেট সভায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে প্রতিবেশীদের সঙ্গে এই ধরনের দূরত্ব ঠিক ভারতকে মানায় না। মানে আমরা সবসময় জানি যে বাংলাদেশের এগুলো সেই দেশের সংশ্লিষ্ট সিনিয়র সাংবাদিকদের সঙ্গে ব্যক্তিগত পর্যায়ে কথোপকথনে তারা আমাদের জানিয়েছে। আজকে টাইমস অফ ইন্ডিয়ার বরাত দিয়ে এনডিটিভি অনেক কিছুই প্রচার করছিল, সেগুলো খোঁজখবর রাখছিলাম। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাংলাদেশের যে ফরেন পলিসি, তাতে কারোর সঙ্গেই খারাপ সম্পর্ককে আমরা সমর্থন করি না। প্রত্যেকের সঙ্গে আমাদের একটা ভালো সম্পর্ক থাক, কিন্তু প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক খারাপ হয়। আবার তারা ক্যাবিনেট সভায় আলোচনাও করেন যেটি ভালো হতে হবে। আবার পরপর তিনটি ক্যাবিনেট সভায়। কি জানাবেন অজয় দাশগুপ্ত? প্রতিবেশীদের সঙ্গে এই এরকম মানে যেটা শুরুতে বললেন যে ঝটিকা সফর বা আকস্মিক সফর, এই সার্ক শীর্ষ সম্মেলন উপলক্ষে একবার, এটা 15 বছরের মতো আগে, তখন ফারুক সুবহান সাহেব আমাকে একটা কথা বলেছিলেন যে এই সার্ক নেতাদের বৈঠক তো দরকার হলে সপ্তাহে সপ্তাহে এই গাড়িতে যেমন আমরা ঢাকা থেকে কুমিল্লা বা চট্টগ্রামে যাই বা বিমানে যাই, ওরকম হওয়া উচিত আর কি। তার সমস্যা থাকবে প্রতিবেশীদের, কারণ আমরা বাংলাদেশ ভারত প্রতিবেশীর সঙ্গে সমস্যা নিয়ে আলোচনা করি। আপনারা যদি চীনের কথা চিন্তা করেন, চীনের যারা প্রতিবেশী, একদিকে রাশিয়া, একদিকে ভিয়েতনাম, তার একদিকে পাকিস্তান, পাকিস্তান বাদ দিলে চীনের সঙ্গে একদিকে ভারত, কার সঙ্গে তার বিরোধ নেই? আমাদের হয়তো অতটা আলোচনা হয় না আর, তাই না? ভারতেরটা আমাদের এখানে যেহেতু নিকট প্রতিবেশী, আর একটা এই পাক ভারত সৃষ্টি সাম্প্রদায়িকতা, সেই কারণে হয়তো বেশি আলোচনা হয়। নইলে ভারত বাংলাদেশের যে বাণিজ্য বৈষম্য বা ঘাটতি বা অসমতা, বাংলাদেশ চীনের সঙ্গে কিন্তু তার চেয়ে বেশি। ভারত থেকে যত পণ্য আসে চীনে তার চেয়ে অনেক বেশি পণ্য আসে। এইগুলো ধরেন আমাদের স্থল সীমান্ত, সমুদ্র, কত কিছু নিয়মিতই তো আসা উচিত, আলোচনা হওয়া উচিত। এবং ভারতের যে পত্রিকা বা গণমাধ্যম এবং সরকার ক্ষমতায় যারা থাকে, তারা কিন্তু বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা চিন্তা করে অনেকটা যেমন সবকিছুই চীনের মানদণ্ডে মাপে। ইমরান খান কেন ফোন করলো, একটা অযথা হইচই শুরু হয়ে যায়। একটা দেশ আর একটা দেশ ফোন করবে, কথা বলবে, তারা তো আমাদের কাছে এসে ফোন করছে, আমরা তো ফোন করতে যাইনি। চীন কেন চীনের অমুক লোকটা আসলো বা চীন অমুক বিনিয়োগটা কেন দিল, এটাই তো স্বাভাবিক হবে। অমুক প্রজেক্টটা অমুকে কেন পেলে, সারা দুনিয়া আলোচনা হয়। এই আমাদের শমশের মবিন সাহেব আছেন, তিনি জানেন যে ফ্রান্সের প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিল একটা প্রজেক্ট যাতে তাদের একটা ব্যবসায়িক গ্রুপ পায়। ব্রিটিশ গভর্নমেন্ট আমাদের বিমানবন্দরের সম্প্রসারণের কাজ নিয়ে সরাসরি যুক্ত হয়ে গিয়েছিল, তাদের কোম্পানি যেন বঞ্চিত না হয়, তাদের স্বার্থ যেন হানি না হয়। এইটা তো একটা দেশ তার দেশের স্বার্থ দেখবে। ভারত যখন মনে করছে যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করা দরকার, এটা কিন্তু একটা হলো স্বীকার করে নিয়েছে যে কোন কোন জায়গায় জট আছে। আমাদের জন্য ভালো হচ্ছে যে আমাদের যে কথাগুলো, বক্তব্যগুলো, সেটা তারা উপলব্ধি করতে পারছে এবং এই করোনার মধ্যেও বিশেষ ভারতের বিমান বাহিনী বিমান নিয়ে ছুটে আসছে। জি, দরকার অজয় হলে দাশগুপ্ত, আমরা যাব, এইটাই কিন্তু সাম্প্রতিক হওয়া উচিত। সময় আমরা এগুলি নিয়ে নানান ধরনের মানে সত্য মিথ্যা
মিলিয়ে কথোপকথন শুনছিলাম, মানে যে যার মতো করে, কেউ কিন্তু আবার কোত্থেকে এই তথ্যগুলো পাচ্ছেন সেগুলো বলছিলেন না। এগুলো নিয়ে কিন্তু নানা ধরনের প্রশ্ন দেখা দিয়েছে, কারণ বাংলাদেশ ভারত সম্পর্কটি খুব কাছ থেকে শমশের মবিন চৌধুরী স্যার দেখার চেষ্টা করেছেন, মূল্যায়ন করেছেন। তিনি যখন কাজ করেছেন তখনও বিষয়গুলো নানা পর্যায়ে ছিল। স্যারের কাছ থেকে একটা শুনবো যে শমশের মবিন স্যার, একটা বিষয় যে আমার কাছে মনে হয়েছে যে নরেন্দ্র মোদী নতুন করে ক্ষমতায় আসার পর পর বারবার একটি কথা বলতেন যে পিপল টু পিপল কানেক্টিভিটি। মানে আমার কথা হচ্ছে যে এগুলো বলার জন্য বলা কিনা, ভারতীয় সাংবাদিকদের প্রায়শই এই এই ধরনের প্রশ্নের মুখোমুখি আমি করেছিলাম। যে কারণ আমরা যখন দেখেছিলাম যে বিশেষ করে সৌরভ গাঙ্গুলির নিমন্ত্রণে আমাদের প্রধানমন্ত্রী যখন কলকাতাতে গেলেন এবং তিনি তখন বলেছিলেন যে ভারত আমাদের খুব প্রতিবেশী দেশ, তো এইটির জন্য আসতে যেতে এত প্রোটোকল, হ্যাঁ যখন মনে হলো আমরা যেতেই পারি, থাকতেই পারি। কিন্তু এই কথাটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ ওই সময়ে কিন্তু ভারতীয় কেন্দ্রীয় সরকারের উচ্চপদস্থ কেউ কিন্তু সেই অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন না। অর্থাৎ আমরা একদিকে বলছি পিপল টু পিপল কানেক্টিভিটি, আবার যখন আমি যাচ্ছি তখন মানে থাকা না থাকা এগুলো তো ম্যাটার করে, তাই না? এই বিষয় নিয়ে কিছু বলার আছে কিনা, শমশের মবিন চৌধুরী? ধন্যবাদ প্রণব। অজয় যে কথাটা বলছিল যে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে যারা সার্কের সদস্য ভুক্ত যেসব রাষ্ট্র, বর্তমানে সে সমস্যা রয়েছে কোনো কোনো সদস্য দেশের মধ্যে, আমাদের সম্পর্কটা এই আকার এবং এই প্রকারে থাকা উচিত যেখানে আমরা প্রোটোকল থেকে সাবস্টেন্সকে বেশি প্রাধান্য দেব। সেটা আমি কোথায় গেলাম, কিভাবে গেলাম, তার চেয়ে বড় কথা আমি কি আলাপ করব, কি কথা বলবো, কি বক্তব্য রাখবো, আমার জাতীয় স্বার্থ কিভাবে আমি তুলে ধরবো এবং সেটাকে আমি রক্ষা করব। দেখেন, যে বিষয়টা আপনি বলছেন অতি সম্প্রতিকালে, আপনি সত্য মিথ্যা মিলিয়ে বলছিলেন, আমি কিন্তু সত্যতা খুঁজে পাচ্ছিলাম না কোথাও। আমি দেখছিলাম অনেকটা মন গড়া কথা, অনেকটা মন গড়া কথা। এবং বিশেষ করে সুবীর ভৌমিকের পক্ষ থেকে যে ধরনের বক্তব্য ভারতীয় পত্রপত্রিকায়, ওয়েবসাইটে বা ওয়েবলাইনে পাওয়া যাচ্ছিল, এগুলো কিন্তু বাংলাদেশের ব্যাপারে তেমন মানে কি বলবো, শুভ খবর ছিল না। উনি কেন এই সময়টা বেছে নিলেন এইভাবে বক্তব্য রাখতে, আমি সেটা বুঝতে পারছিলাম না। যাই শমশের হোক, মবিন চৌধুরী, আমি যদি একটু তথ্যপত্র দিয়ে সহযোগিতা করি, যে যে সমস্ত ওয়েবসাইট সেগুলো সেগুলো কতজন দেখে, কত মানুষ ভিউ হয়, সেগুলো যেমন আমাদের ইন থেকে যখন আমরা খুঁজে পাই, খুঁজে পেতে কষ্ট হয়। অর্থাৎ মেইন স্ট্রিম গণমাধ্যম। আর আরেকটি হচ্ছে যে একেবারে আমি নানাভাবে আমার একটা এজেন্ডা সামনে নিয়ে আমি আনবো, সেগুলোকে আমরা কতটা গুরুত্ব দিব, এটিও কিন্তু একটি প্রশ্ন। আবার অন্যদিকে আমার যে প্রশ্নটি সুনির্দিষ্ট আপনার কাছে ছিল, যে অর্থাৎ আমাদের প্রধানমন্ত্রী যখন কলকাতাতে গেলেন তখন মানে উচ্চপদস্থ তেমন কাউকে দেখা গেল না। অর্থাৎ মুখে মুখে পিপল টু কানেক্টিভিটি করতে হবে, রক্ষা করতে হবে, ইত্যাদি ইত্যাদি। এবং অন্যদিকে আমরা দেখেছি যে দায়িত্ব এড়িয়ে যাওয়ার একটা বিষয়। আবার যদি রোহিঙ্গা ইস্যুও আনি, যে একমাত্র আমাদেরকে খুব কি কেউ সহযোগিতা করেছিল, যে দেশের পররাষ্ট্র নীতি হচ্ছে কারো সঙ্গে বৈরিতা নয়, সেই দেশটি তো অনেক বেশি সহযোগিতা পাওয়ার কথা। তাহলে সম্পর্ক কি তাহলে মুখে মুখে? হ্যাঁ, মানে অনেক সময় না, অনেক অনেক বেশিরভাগ সময় আমরা বলবো, আমরা দেখেছি যে কথার সাথে কাজের মিল নেই। সেইটা বাংলাদেশকে খুব গভীরভাবে কি বলবো, আমাদেরকে আঘাত করে। আমরা মনে করি যে কথার সাথে কাজের মিল থাকবে না কেন। এখন আপনি বলছেন ভারতের প্রধানমন্ত্রী বলেছেন পিপল টু পিপল কন্ট্যাক্ট এখানে জোরদার করতে হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন সৌরভ গাঙ্গুলির আমন্ত্রণে কলকাতায় গেলেন, সে ঐতিহাসিক টেস্ট ম্যাচ, দিবারাত্রি টেস্ট ম্যাচ, সেখানে প্রথমে শোনা গেছিল যে ভারতীয় প্রধানমন্ত্রী থাকবেন। সেটা দেখা গেল যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও শেষ পর্যন্ত সেখানে পুরোপুরি সময়টা উপস্থিত ছিলেন না। সেটা কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটা ইতিবাচক ভূমিকা রাখে না। মানুষের মনে সেই প্রশ্ন জাগে যে আপনাদের কথার সঙ্গে তো কাজের মিল পাচ্ছি না। একইভাবে আমি বলবো, আপনি বলেছেন একের পর এক ক্যাবিনেট বৈঠকে প্রধানমন্ত্রী মোদী বলেছেন যে বাংলাদেশের সাথে সম্পর্ক, প্রতিবেশী সম্পর্ক প্রাধান্য পাবে। কিন্তু যদিও ভারতের আভ্যন্তরীণ ব্যাপার, এই এনআরসি এবং সিএএ, এটা নিয়ে কিন্তু বাংলাদেশের জনগণের মধ্যে বড় ধরনের প্রশ্ন জেগেছে। যখন বাংলাদেশের জনগণের মধ্যে প্রশ্ন জেগে থাকে, একটি গণতান্ত্রিক সরকার বাংলাদেশে জনপ্রতিনিধিত্ব করছে, তারা কিন্তু জনগণের প্রশ্ন, জনগণের উদ্বেগ, জনগণের মনে যে সন্দেহ, সেগুলিকে মাথায় রেখে কিন্তু
পররাষ্ট্র নীতি বা দ্বিপাক্ষিক নীতি বা ভারতের সাথে সম্পর্ক কিভাবে অগ্রগতি হবে সেটা অবলম্বন করতে হবে। এখন যেটা অজয় বললেন যে আমরা তো ইমরান খানকে ফোন করিনি, ইমরান খান ফোন করেছে। কিন্তু ভারতের এনআরসি এবং সিএএ এর পরে যখন বাংলাদেশের একের পর এক ৩ জন মন্ত্রী ভারতে গেলেন না বা যেতে পারলেন না, সেটা কিন্তু একটা ইঙ্গিত, ওখানে একটা বার্তা ছিল যে আমাদের জনগণ, আমাদের সাধারণ মানুষ তোমাদের এই ধরনের, যদিও তোমাদের আভ্যন্তরীণ ব্যাপার, তবে তারা মনক্ষুণ্ণ হয়েছে যে তোমরা বাংলাদেশ, পাকিস্তান আর আফগানিস্তানকে একই কাতারে দাঁড় করিয়েছ। এই বার্তাটা কিন্তু এখান থেকে বেরিয়ে আসছে। তাই ভারতের পররাষ্ট্র সচিবকে আসতে হলো বাংলাদেশে। এই জন্য মনে করছি যে পররাষ্ট্র সচিব সিংলার এই সফরটা আকস্মিক বলেন, ঝটিকা সফর বলেন, এটা কিন্তু সময় উপযোগী ভারতের দৃষ্টিকোণ থেকে। কারণ ভারতের পত্র পত্রিকায় লেখা হচ্ছে যে বাংলাদেশের। শামসুল মুবিন চৌধুরী, আমি একটু থামাই কিছু সময়ের জন্য, কারণ এই মুহূর্তে আমাদের পররাষ্ট্র সচিব এই বিষয় নিয়ে একটু ব্রিফ করছেন। আমরা ওখান থেকে একটু দেখে এসে আবারও আপনার কাছে আসবো। ছিল প্রথম তো এখন আমরা জানি যে তাদের ওখানে ভ্যাকসিনও ডেভেলপ করছে, সুতরাং উই ক্যান আপডেট ইচ আদার যে আমরা কোন পর্যায়ে আছি। এবং এছাড়াও যেহেতু উনি এর আগে মাস 6 হয়ে গেছে এসেছেন, সুতরাং এর মধ্যে আর যে সমস্ত অগ্রগতি হচ্ছে বা হয়েছে, বেশ কিছু ভালো কাজ হয়েছে। আপনারা জানেন যে ট্রান্সশিপমেন্টের কিছু কাজ হয়েছে, তারপরে আপনার রেলওয়ের বিভিন্ন রকমের ত্বরান্বিত হয়েছে যে সহযোগিতার প্রক্রিয়া, তো সেগুলো আমরা আলোচনা করব এবং আরো সামনে কি করা যায় সেগুলো আমরা। উনি এখান থেকে কলকাতা থেকে ইয়াঙ্গুনে যাবেন, সেক্ষেত্রে বাংলাদেশ কি রোহিঙ্গা ইস্যুতে চাপ প্রয়োগ করার বিষয়ে কোন ধরনের কথা বলবেন কিনা? দেখি, আমরা বিভিন্ন বিষয় নিয়ে আমাদের যেগুলো ইউজুয়াল বিষয় আছে, তার মধ্যে রোহিঙ্গা ইস্যুতে তারা বিভিন্ন সময় বলেছে যে আমাদের সাথে তারা সহযোগিতা করবে, এবং মিয়ানমারের যে ইয়ে আছে, অথরিটিজ আছে, তাদেরকেও তারা বিভিন্নভাবে হেল্প করছে যাতে করে এই রোহিঙ্গা পুনর্বাসন যাতে যথাশীঘ্রই শুরু হতে পারে। এই ব্যাপারে যদি তাদের দিক থেকে যদি কোনো আপডেট থাকে আমরা জানতে পারবো, এবং আমরা এই পর্যায়ে কোন পর্যায়ে আছি সেগুলো আমরা তাদেরকে আপডেট দিব। এটা কি এর আগে আমরা জানি যে প্রথম দুই দেশের প্রধানমন্ত্রী টেলিফোনে কথা বলেছেন, এটা কি শুধুই করোনা পরিস্থিতিতে সব প্রতিবেশী দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের জন্য এই সফর, নাকি আরো যদি কিছু এজেন্ডা থাকে আপনাদের? না, এখানে তেমন কিছু স্পেকুলেট করার সুযোগ নাই। আমি যেটা বললাম আগে যে আমাদের দুই দেশের সম্পর্ক আসলে অনেক গভীর, এবং এই গভীর সম্পর্ক সারাক্ষণ আমাদের নার্চার করতে হয় যাতে করে এটার কোনো ভুল বোঝাবুঝির কোনো স্কোপ না থাকে। তা আমরা সাম্প্রতিক সময় দেখেছি যে বিভিন্ন পত্র পত্রিকায় নানা রকমের স্পেকুলেটিভ নিউজ এসেছে, তো সেগুলো নিয়েও আমরা আলোচনা করবো যে এগুলোর কোনো তেমন ভিত্তি আমরা দেখি না, এবং ভারতের সাথে সম্পর্ক আমাদের অনেকটা নিবিড় আছে, এবং সেটা আমাদের স্বাধীনতা যুদ্ধের সাথেই যেটা প্রথিত আছে। তো সেই কারণে আমাদের যাতে কোনো রকমের ইয়ে না থাকে, গ্যাপস না থাকে, সেটার ব্যাপারেও আমরা আলোচনা করি। অনেকগুলো নিউজ আসছে যেগুলো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, সেই সব নিয়ে দেখা যাচ্ছে যে তাদের যে প্রদেশ আছে সেখানে নিউজ ছাপা হচ্ছে, এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এ ধরনের অপপ্রচার যেটি হচ্ছে সেটি বন্ধের কোনো আহ্বান আপনাদের থাকবে কিনা? এটা আসলে মানে নিউজ মিডিয়া তো আমাদের দেশেও ফ্রি আছে, তাদের দেশেও ফ্রি আছে, তো সুতরাং আজকাল তো ইলেকট্রনিক মিডিয়া যথেষ্ট সচল আছে, এবং নানান রকমের পোর্টাল আছে যেগুলোর হয়তো সেরকম হয়তো গ্রহণযোগ্যতা বা ক্রেডিবিলিটি হয়তো সেরকম নাই, বাট এত একটা নিউজ হয়তো ছেড়ে দিল। অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা সরাসরি সম্প্রচার করছিলাম, এগুলো নিয়ে আমরা হয়তো আরেকটু দেখে শেষ পর্যন্ত কি অগ্রগতি সেটি দর্শক আপনাদেরকে জানাবো। আমরা শামসুল মুবিন চৌধুরীর সঙ্গে কথা বলছিলাম। মুবিন চৌধুরী, আপনি নিশ্চয়ই শুনছিলেন যে এটি নিছক একেবারে একটি রুটিন বৈঠক, এবং সেখানে কি কি বাণিজ্য সুবিধা এবং অন্যান্য সূত্র থেকে আমরা জানছিলাম, কিন্তু আমরা বাংলাদেশে প্রায় 47-এর পর থেকেই একটা এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট এখানে হয়েছে বা করা হয়েছে। 65 যুদ্ধের পর সেটি আরও প্রকট হয়েছে, এবং নানাভাবে এর মধ্য দিয়েই কিন্তু গিয়েছে, এবং সবারই একটা চেষ্টা ছিল এই পিপল টু পিপল কানেক্টিভিটি, কিন্তু আবার কাজের সাথে কথার বা কথার সাথে কাজের মিল না থাকার একটা বিষয়টি নিয়ে বলছিলেন। সেটি যদি আপনি শেষ করেন তাহলে আমি অন্য প্রসঙ্গে যাব। শামসুল মুবিন চৌধুরী। আমি শুনলাম পররাষ্ট্র সচিবের বক্তব্য,
এটা বোধহয় বৈঠকের আগে এই বক্তব্য তিনি দিয়েছেন। উনি এই কথাটা উক্তি করেছেন যে ভারতের এবং নানা ধরনের গণমাধ্যমে কিছু অনেক ধরনের খবর বেরোচ্ছে, অর্থাৎ এই বিষয়টা যে বাংলাদেশ সরকার নজরে নেই বা আমলে নেয়নি সেটা কিন্তু না। অবশ্যই বাংলাদেশ সরকার এই বিষয়টা আমলে নেবে, কারণ বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার নিয়ে বিশেষ করে সুবীর ভৌমিকের কিছু বক্তব্য আমরা বিভিন্ন মাত্রায় দেখেছি, এবং ভারতের গণমাধ্যমে যে কথাটা অনেক জায়গায় উঠে এসেছে, দায়িত্বশীল গণমাধ্যমে এবং সুশীল সমাজে, যে বাংলাদেশের মধ্যে একজন বিশ্বস্ত বন্ধুকে ভারত যেন না হারায়, অর্থাৎ বাংলাদেশকেই তারা মানে দায়টা তারা ভারতের উপরেই তারা বর্তাচ্ছে। এই সম্পর্ককে দৃঢ় রাখার দায়িত্ব কিন্তু ভারত সরকারের বেশি। শমসুর মবিন চৌধুরী, আপনাকে শুধু একটি প্রশ্ন করে একটু মানে মনে করিয়ে রাখতে চাই যে বিশেষ করে আপনার বন্ধু মানে আমাদের পররাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু মন্তব্য করেছেন যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক রক্তের আর চীনের সঙ্গে আমাদের সম্পর্ক হচ্ছে অর্থনৈতিক সম্পর্ক। নিশ্চয়ই আপনার কাছে অনেক ভালো একটা ব্যাখ্যা আছে, সেটা শুনবো। ততক্ষণে আমি একটু তারেক শামসুর রহমানের কাছ থেকে শুনে আসবো। তারেক শামসুর রহমান, একটা বিষয় যেটি নিয়ে বারবার বলা হচ্ছে যে চীন আমাদের যে ধরনের শুল্কমুক্ত বাণিজ্যিক সুবিধাটি নিশ্চয়ই আপনি জানেন যে প্রায় 5,000 ছুঁই পণ্য, তো এই সুযোগটা বাংলাদেশ তো অবশ্যই নেবে এবং এই করোনা মহামারীর মধ্যে যেভাবে এদেশের অর্থনীতি পরিচালিত হয়েছে, যেভাবে সরকারের নীতি সহায়তার কারণে অনেক বেশি একটা অগ্রগতির দিকেই কিন্তু গেছে, যে বিশ্বব্যাপী নেগেটিভ প্রবৃদ্ধি বাংলাদেশের প্রবৃদ্ধি অনেকটাই এখনো পর্যন্ত ঠিক আছে সেটি বলা চলে। তো সবকিছু মিলে চীনের এই সুযোগ যদি আমরা নিই তাহলে অসুবিধা কোথায়, সম্পর্ক খারাপ হবে কেন ভারতের সঙ্গে, আপনি কিভাবে দেখেন? জি, ধন্যবাদ প্রণব। প্রথম কথা হচ্ছে যে অবশ্যই আমরা বাংলাদেশিরা এই চীনের এই যে সুযোগ, এই সুযোগটা আমরা নেব এবং তাতে করে অন্য কোনো পক্ষ, আমি যদি স্পষ্ট করে বলি ভারতের, তাতে তাদের কোনো মন খারাপ করার কোনো কারণ থাকতে পারে না। কারণ আমরা আমাদের পররাষ্ট্র নীতিকে আমরা যেভাবে সাজিয়েছি, আমরা বলি সবসময় একটা কথা, সেটি হচ্ছে যে জাতীয় স্বার্থটা আমাদের কাছে প্রায়োরিটি, জাতীয় স্বার্থটা আমাদের কাছে অগ্রাধিকার। এবং আমরা যারা পররাষ্ট্র নীতি নিয়ে কাজ করি, আমরা যারা গবেষণা করি, আমরা সবসময় ওই কথাটাই বলি যে আমাদের প্রায়োরিটি, আমাদের জাতীয় স্বার্থের অগ্রাধিকারটা হলো ফার্স্ট। তাহলে অগ্রাধিকারটা কি? অগ্রাধিকারটা হচ্ছে যে এই যে আমাদের যে বাণিজ্যের শুল্কমুক্ত সুবিধা আমরা অনেক দেশের কাছ থেকে চাই, সুতরাং চীনের কাছ থেকে আমরা চাইবো। ফলে আমরা চীন যদি আমাদের কাছে এই বাণিজ্য সুবিধা আমাদেরকে দেয়, অবশ্যই এটা আমরা গ্রহণ করবো এবং এতে করে আমাদের বাণিজ্যের ক্ষেত্রটা আরো সম্প্রসারিত হবে। এক্ষেত্রে আমি লক্ষ্য করেছি যে কোনো ভারতীয় মিডিয়ায় এক ধরনের উষ্মা প্রকাশ করা হয়েছে। আমি মনে করি এটা সিম্পল একটা এর কোনো বেস থাকতে পারে না। কারণ আমাদের সাথে ভারতেরও বাণিজ্য সম্পর্ক ভালো, চীনের সম্পর্ক ভালো। চীন অত্যন্ত শক্তিশালী অর্থনৈতিক শক্তি, তারা আমাদের বেশি সুযোগ সুবিধা দিচ্ছে, ফলে আমাদের সুযোগটা আমরা নেব, এটাই স্বাভাবিক। এবং আপনি ভালো করে জানেন যে আমাদের অর্থনৈতিক উন্নয়নকে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী অগ্রাধিকার দিয়েছেন। আমাদের উন্নয়ন দরকার, আমাদের অবকাঠামো উন্নয়ন দরকার। সে অবকাঠামোগত উন্নয়নে একই সাথে ভারত থেকে আমরা সাহায্য নিচ্ছি, সেই সাথে আমরা চীন থেকেও সাহায্য নিচ্ছি। ফলে অসংখ্য ধন্যবাদ। আমরা অজয় দাশগুপ্তের কাছে যাব। অজয় দাশগুপ্ত, একটা বিষয় যে রোহিঙ্গা নিয়ে নতুনভাবে আমাদেরকে আজকে মানে একেবারে ভেতরের খবর আমরা একটা সূত্র থেকে জানতে পেরেছি যে রোহিঙ্গা ইস্যুতে আরও বেশি সহযোগিতা করা যায় কি না, সুনির্দিষ্ট কয়েকটি প্রস্তাবনাও কিন্তু এসছে, যদিও ওইগুলো আনুষ্ঠানিক ঘোষণার আগে বলা ঠিক হবে না। সেই ধারাবাহিকতায় এতদিন পরে কেন মনে হলো যে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকা উচিত? এবং প্রায়শই আমি বলি যে এই যে এত বড় দেশ, সভ্যতার চূড়ান্ত শিখরে আমরা পৌঁছে গেছি, জাতিসংঘ থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন সবাই কই বাংলাদেশের পাশে এই মানবিক বিপর্যয়ের মুহূর্তে কেউ তো এসে দাঁড়ালো না এই রোহিঙ্গা ইস্যুতে। তাহলে আমরা যে সম্পর্কের কথা বলি সেগুলো মুখে মুখে দেখানো সমস্ত ঊর্ধ্বের সম্পর্ক হচ্ছে বিজনেস, এর বাইরে এক চুলো নয়। আমি জানি না কথাটি খুব রূঢ় কথা হলো কিনা, অজয় দাশগুপ্ত কি বলবেন? না, কিন্তু আপনি ওই যে পররাষ্ট্রমন্ত্রীর কথা বললেন যে সম্পর্ক রক্তের আর অর্থনীতি, এইটা আমি শমসুর মুবিন চৌধুরীর কাছ থেকে শুনবো, মানে ওনার জন্য রেখেছি, কারণ ওনার বন্ধু, উনি অনেক সুন্দর করে ব্যাখ্যা দিতে পারবেন। অজয় দাশগুপ্ত, আপনার প্রশ্নের উত্তর যদি আপনি দেন। এইটাই রোহিঙ্গাটাই বলছি আমি, রোহিঙ্গাটাই বলছি যে এখন পদ্মা সেতু চীনের সংশ্লিষ্টতা অনেক বেশি, কিন্তু পদ্মা সেতু হলে
অর্থনৈতিকভাবে লাভবান হবে কিন্তু অনেক বেশি ভারত। বাংলাদেশটা সবচেয়ে বেশি লাভবান হবে, কিন্তু ঢাকা থেকে বেনাপোলে 1.5 ঘন্টা 2 ঘন্টায় মালবাহী ট্রেন যেতে পারবে বা আসতে পারবে। তাইলে এখন যেখানে সড়ক পথে 7-8 ঘন্টা 10 ঘন্টা ফেরি পার হতে হয়, অর্থাৎ আপনি শুধু মানে অর্থনৈতিক সম্পর্কটা একমুখী হলে হবে না। এই যে রোহিঙ্গারা আছে, আপনি কি বাংলাদেশের পাশে দাঁড়াবেন? এখন $50 কোটি সহায়তা দিয়েছেন, সেটাকে $70 কোটি উন্নীত করে, নাকি রোহিঙ্গারা তার স্বভূমে পূর্ণ মর্যাদা অধিকার নিয়ে ফেরত যেতে পারে? মানে এটা যেমন একটি দিক, পররাষ্ট্রমন্ত্রী আমাকে অনেকটা দুষ্টুমি করেই বলছিলেন যে আসলে যারা এসব প্রস্তাব নিয়ে আসেন তারা বিরাট এক ফিরিস্তি লিস্ট ধরিয়ে দেন, আমাদের জন্য এতটা গাড়ি কিনতে হবে, এতটা লোক নিয়োগ দিতে হবে, যে ড্রাইভারগুলো থাকবে সেগুলো আমরা নিয়োগ দিব, মানে ওনারা নিয়োগ দিবে, মানে যারা আসেন সহযোগিতার কথা বলে। তো অনেকটা দুষ্টুমি করেই বলছিলেন যে বিষয়গুলো অত সহজ ভাবলে, সরল চোখে দেখা ঠিক হবে না। আমি শামসুল মুবিন স্যারের কাছে যেতে চাই। স্যার, একটা বিষয় যেমনটা বলছিলাম যে রক্তের সম্পর্ক আর টাকার সম্পর্ক কিভাবে আমরা ব্যালেন্স করব এখানে, যে কারোর সঙ্গে তো আমাদের খারাপ সম্পর্ক না, আমাদের পলিসি তো সেটা, কি বলবেন? আমি মনে করি আমাদের পররাষ্ট্র মন্ত্রীর এই বক্তব্যটা অত্যন্ত সময় উপযোগী, অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ, এবং এটাকে সূত্র ধরে কিন্তু গতকালকেই বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের শ্রীদাদা দত্ত একটা অত্যন্ত সুন্দর মন্তব্য প্রতিবেদন লিখেছেন। অর্থাৎ পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যটা কিন্তু ভারতে একটা সাংঘাতিকভাবে ইতিবাচক ভাবে এটাকে দেখা হয়েছে, যে এই যে একটা আমি বলবো না যে সাংঘর্ষিক বিভাজন, বাস্তবতাকে তুলে ধরা, এবং এটা নিয়ে কিন্তু চীনেরও তেমন কোনো মানে নাখুশি হওয়ার কোনো কারণ নেই। তিনি পরিষ্কার করে দিয়েছেন যে আমাদের অর্থনৈতিক, বিশেষ করে অবকাঠামো অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে চীনের বড় ভূমিকা রয়েছে, কিন্তু ভারতের সাথে সম্পর্কটা আমাদের রক্তের সম্পর্ক, এবং এটাও বলেছেন যে এই দুটো সম্পর্ক তুলনা করা যায় না। সেটা কিন্তু চীনও জানে, ভারত সেটা পররাষ্ট্রমন্ত্রীর থেকে শুনে এটা খুবই স্বাভাবিকভাবে তারা এটাকে গ্রহণ করেছে। এটাই আমি মনে করি যে পররাষ্ট্রমন্ত্রী সাহস করে এই বক্তব্যটা দেওয়াটা বাংলাদেশের বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যে দৃঢ়তা পররাষ্ট্র নীতির ক্ষেত্রে, যে আমি তো অন্যায় করিনি, আমি ভুল করিনি, তুমি কেন হঠাৎ আমাকে পেঁয়াজ রপ্তানি করা বন্ধ করে দিলে। উনি দিল্লিতে দাঁড়িয়ে এই কথাটা আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, তুমি হঠাৎ, আমি প্রতিবেশী রাষ্ট্র, আমি তোমার থেকে পেঁয়াজ আমদানি করি, বিনামূল্যে আমি কিনি না, কিন্তু সেটা তুমি হঠাৎ বন্ধ করে দিলে কেন? এটা ভুল করেছো। এটা কিন্তু ভারত সরকারকে উনি বোঝাতে পেরেছেন। এই ক্ষেত্রেই বললাম যে পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যটা খুবই তাৎপর্যপূর্ণ। জি, জনাব শামসুল মুবিন চৌধুরী, একটু তারেক শামসুল রহমানের কাছে যেতে চাই 1 মিনিটের জন্য, যে এই আজকের বৈঠকে ব্যুরোক্রেসি প্রসঙ্গে এটি এসছে, সেখানে বলা হয়েছে দুই দেশের ব্যুরোক্রেসিতে আরো প্রফেশনাল অ্যাটিটিউড হওয়া উচিত এবং ভবিষ্যতে থাকবে। তারেক শামসুল রহমান, 1 মিনিটে কি ব্যাখ্যা দিবেন? মানে বিষয়টা হচ্ছে যে আজকে আমরা 21 শতকে দাঁড়িয়েছি, 21 শতকে আমাদের ব্যুরোক্রেসিকে আরো শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে হবে। সেক্ষেত্রে আমরা ভারতের ব্যুরোক্রেসির যে দক্ষতা, সেই দক্ষতা যদি আমাদের ব্যুরোক্রেসির দক্ষতাকে কাজে লাগাতে পারি, আমরা কেন এটা নেব না, বরং এতে করে আমরা বেনিফিটেড হব। সুতরাং আমি মনে করি যে চুক্তি অতীতে স্বাক্ষরিত হয়েছে, আমাদের ব্যুরোক্রেটদের ভারতে। অসংখ্য ধন্যবাদ অজয় দাশগুপ্ত। আজকে বিশেষ করে জঙ্গিবাদ মোকাবেলায় বা বাংলাদেশ থেকে মদদ দেওয়ার একটা বিষয় বিভিন্ন সময়ে আমরা দেখেছি, সেটিও আলোচনা হয়েছে। বাংলাদেশকে আনুষ্ঠানিক ধন্যবাদ জানানো হয়েছে, এবং বাংলাদেশের মাটি কখনোই বিশ্বের কোনো দেশের বিরুদ্ধে কাজ করে এমন কোনো শক্তিকে ব্যবহার করতে দেয়া হবে না। আবারও অঙ্গীকার কিন্তু এসছে সচিব পর্যায়ের, এই ভেতর থেকে আমরা নিশ্চিত হয়েছি। অজয় দাশগুপ্ত, 30 সেকেন্ডে আপনি ব্যাখ্যা দিবেন, শেষ ব্যাখ্যাটি আমরা শামসুল মুবিন স্যারের কাছ থেকে শুনবো। 80 ও 90 এর দশকে, বিশেষ করে 75 থেকে 96 পর্যন্ত কিন্তু এই মদদের সঙ্গে কোনো না কোনো ভাবে বাংলাদেশের সংশ্লিষ্টতা ছিল। এইটা আমাদের দিক থেকেও একটা ভুল ছিল, সেইটার থেকে আমরা বের হয়ে আসতে পেরেছি, এবং সেই বের হয়ে আসার ফলেই কিন্তু বাংলাদেশ স্থল সীমান্তের যে চুক্তি সেটা নিষ্পত্তি হয়েছে। বঙ্গবন্ধু যে চুক্তি করেছিলেন সেই চুক্তির বাস্তবায়ন 4 দশক পরে হয়েছে। সমুদ্র সীমা নিয়েও আন্তর্জাতিক আদালত যে
রায় দিয়েছে, বাংলাদেশের অনুকূলে হয়েছে, কিন্তু ভারতের মতো বৃহৎ শক্তি জি, সেটা অসংখ্য মেনে ধন্যবাদ। নিয়েছে। আমরা শেষ করব অনুষ্ঠান। শামসুল মবিন চৌধুরী, 1 মিনিট সময় আপনি পাবেন, কি শেষ কথা? শেষ কথা কিন্তু বললাম যে ভারতের পররাষ্ট্র সচিবের এই সফরটা অত্যন্ত সময় উপযোগী, এবং আমি আশা করি যে এটা শুধু একটা ফটো অপরচুনিটি নয়, এখানে কিছু সাবস্টেন্টিভ মানে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো কিভাবে মানুষের মনে সন্দেহের বাইরে নিয়ে যাওয়া যায়, সেই ধরনের পদক্ষেপ কিভাবে নেওয়া যাবে। আমি আশা করব যে ভারতীয় পররাষ্ট্র সচিবের এই সফর থেকে আগামীতে এই সম্পর্ককে আরো কিভাবে শক্তিশালী করা যায় পারস্পরিক সম্মান এবং পারস্পরিক লাভের ভিত্তিতে। আমি আশা করব সেই বিষয়ে এই সফর থেকে বেরিয়ে আসবে। আগামীতে আরো উচ্চ পর্যায়ে হয়তো সফর হবে, আলাপ আলোচনা হবে, কারণ এই সম্পর্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বারবারই আমরা বলে এসছি যে এটা পারস্পরিক লাভ এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে এই সম্পর্ক থাকে। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আবারও আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করতে চাই। দর্শক, সবসময় খবরের আপডেট পেতে চোখ রাখুন প্রিয় AT নিউজের পর্দায়।